নমস্কার, বিয়ন্ড বর্ডার্স ইন্ডিয়া ইনসাইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মোটামুটি এখন আমরা সবাই জানি যে হরমুজ প্রণালীটা ইরান বেশ অনেক দিন ধরেই বন্ধ করে রেখেছিল এবং গত দুদিন আগে ইন্ডিয়ার জন্য একটা খুব বড় সুখবর এসছে। অ্যাকর্ডিং টু দ্যাট নিউজ, হরমুজ প্রণালীতে ইরানের কন্ট্রোল থাকা সত্ত্বেও ইরান সিলেক্টিভ 5টা দেশকে ও তার হরমুজ প্রণালী বা স্ট্রেট অফ হরমুজকে ইউজ করার জন্য গ্রিন সিগন্যাল দিয়েছে। এবারে সেই 5টা দেশ কে কে? সেই 5টা দেশ অ্যাজ ইউজুয়াল চায়না এবং রাশিয়া। আমরা সবাই জানি যে তারা নিশ্চয়ই জায়গা পাবে। চায়না, রাশিয়া, ইরাক, পাকিস্তান এবং তার সঙ্গে একটা খুব ভালো খবর আমাদের দেশের জন্য, আমাদের সকল নাগরিকদের জন্য, দ্যাট ইজ ইন্ডিয়া। এবারে ব্যাপারটা সেটা হচ্ছে যুদ্ধের শুরু থেকেই ইরান একটা জিনিস, একটা রাস্তায় চলছিল যে সারা বিশ্বকে আস্তে আস্তে করে কোনো না কোনোভাবে এই যুদ্ধের মধ্যে জড়িয়ে দেওয়া, স্পেশালি মিডল ইস্টটাকে। তার ফলে কি হবে, ইরান তার সীমিত ক্ষমতা নিয়ে আমেরিকাপন্থী বা আমেরিকার বন্ধু যে সমস্ত দেশগুলো আছে সেগুলোকে যদি বিপাকে ফেলতে পারে এবং তাদেরকে যদি কন্ট্রোলে নিতে পারে, তাহলে কোয়াইট অবভিয়াস যে আমেরিকাকেও সেক্ষেত্রে তার 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 যুদ্ধের স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে এবং আমেরিকা তখন কিন্তু আর অতটা স্ট্রংলি বা অতটা ফেরোসাস ওয়েতে তখন আর ইরানকে অ্যাটাক করতে পারবে না। সেটা ইরানের দিক থেকে হয়তো ঠিকই পলিসি নিয়েছিল। যাই হোক, সেটা থেকেও বড় কথা হরমুজ, স্ট্রেট অফ হরমুজ বন্ধ হওয়ার ঠেলাতে প্রায় 20-21 থেকে ক্ষেত্র বিশেষে বা কোনো কোনো মাসে প্রায় 25% সারা বিশ্বের অয়েলের যাতায়াতটা ওই রাস্তা দিয়ে হয় এবং এর ফলে সারা বিশ্ব জুড়েই অয়েলের একটা ক্রাইসিস দেখা দিয়েছে এবং সেটা ইন্ডিয়াতেও ইম্প্যাক্ট করছিল বা করেওছে এখনো। হয়তো আগামী আরো বেশ কিছু মাস সেইটার ইম্প্যাক্ট থেকে আমরা বেরোতে পারবো বলে মনে হয় না। তবে যাই হোক, ইরানের সঙ্গে রাশিয়ার সখ্যতা বহুদিনের এবং রাশিয়ার সব থেকে বড় জিনিস রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে কিন্তু ইরান তার সীমিত ক্ষমতার মধ্যেও ইরান ইজ ভেরি মাচ ফেমাস ফর ইটস মিসাইল টেকনোলজি অ্যান্ড ড্রোন সিস্টেম। ড্রোন টেকনোলজি এবং ড্রোন অপারেশন আর তার সঙ্গে মিসাইল টেকনোলজিতে ইরান কিন্তু সত্যিই একটা খুব ভালো প্রমিনেন্ট জায়গা ওয়ার্ল্ড ওয়াইড দখল করে থাকে এবং খুব ইকোনমিক্যাল, মানে প্রাইস ওয়াইজ অনেক বেশি ইকোনমিক্যাল প্রাইসে অনেক এফেক্টিভ মিসাইলস তারা তৈরি করে এবং তাদের বিভিন্ন রকমের রেঞ্জ বা মারক ক্ষমতা আছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ড্রোনেও কিন্তু ইরানের টেকনোলজি সারা বিশ্বে স্বীকৃত এবং আপনি দেখবেন যে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধে রাশিয়া যে ড্রোনগুলো ইউজ করছে, মোরালেস কামিকাজি বা আরও ডিফারেন্ট অন্যান্য ধরনের যেসব ড্রোনগুলো ইউজ করছে, সেই ড্রোনগুলো কিন্তু কমপ্লিটলি ইরান ম্যানুফ্যাকচার্ড এবং চায়না রাশিয়ার থেকে কিন্তু সবচেয়ে বেশি অয়েল পারচেজিং করে এবং এটা আজ নয়। এবং সব থেকে বড় কথা সেটা হচ্ছে চায়না কিন্তু একটা বৃহৎ অংশ তার পেমেন্টের, অয়েল যে কেনে তার পেমেন্টের একটা বড় অংশ কিন্তু ডলার ছাড়াও পে করে ইউয়ানে। তো যার ফলে চায়না এবং রাশিয়ার মিত্রতা কিন্তু বহুদিনের, আর রাশিয়ার সঙ্গে কি বলে ইরানের কিন্তু বহুদিনেরই সম্পর্ক। কাজে রাশিয়া এবং চায়নাকে যে সে গ্রিন সিগন্যাল দেবে বা অ্যালাউ করবে, এটা কোয়াইট অবভিয়াস। তাতে ইরানের নিজের স্বার্থও রয়েছে, ডলার আদান প্রদানও আছে, বিকজ ইউএস এর স্যাংশনের কোপে পড়ে যাওয়ার ফলে এখন কিন্তু ইরানের কাছে তার ফিনান্সিয়াল কন্ডিশনে যে ডলারের যে পরিমাণ অ্যাভেলেবিলিটি থাকা উচিত সেটা কিন্তু নেই। তো যার ফলে ইরানের কাছে ফিনান্সটা অবশ্যই একটা, সারা বিশ্ব জুড়ে তাকে যদি ব্যবসা করতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ফিনান্সের কন্ডিশনে একটু ক্রাইসিস রয়েছে এবং যথেষ্ট ভালোই ক্রাইসিস রয়েছে। তো এনিওয়েজ, রাশিয়া এবং চায়নার সঙ্গে তার যে রিলেশন, সেই রিলেশনশিপে ইট ইজ কোয়াইট অবভিয়াস যে হরমুজ প্রণালী আগেও ইউজ করতে দিয়েছে, মানে যখনও কোনো দেশকে ইউজ করতে দিয়েছিল না সেটাও সেই সময় দাঁড়িয়ে রাশিয়া এবং চায়নাকে অ্যালাউ করেছিল। আর ইরাকের সঙ্গে কিন্তু যদি খেয়াল করে দেখেন তাহলে ইরানের 90 থেকে 95% আবাদি বা জনসংখ্যাটা হচ্ছে শিয়া সম্প্রদায় গোষ্ঠী এবং ইরাকেরও কিন্তু প্রায় 55 থেকে 70% পপুলেশন হচ্ছে শিয়া সম্প্রদায়ের এবং ইরানের পাইপলাইন কিন্তু একটা বড় অংশ ইরানের মধ্যে দিয়ে গেছে এবং ইরান এবং ইরাক যেহেতু দুটো প্রতিবেশী দেশ, কাজেই একসঙ্গে কিন্তু সবাইকে ইরান চটাতে চায়নি। কারণ কি, এবার যদি আমেরিকা এবং ইসরায়েলকে হ্যান্ডেল করতে করতে ওকে যদি ইরাককেও হ্যান্ডেল করতে হবে, ইরাকও যদি ওকে কোনো রকম বেগ দিতে শুরু করে তাহলে ওটা একসঙ্গে অত কিছু হ্যান্ডেল করা ওর জন্য একটু অসুবিধা হয়ে যাবে। হয়তো সেটা একটা ওয়ান অফ দ্য রিজনস যার ফলে ও ইরাককে অ্যালাউ করেছে এবং ইরাকের সঙ্গে ইরানের দীর্ঘদিনের খাট্টা মিঠা যেটাকে বলে টক ঝাল মিষ্টি সম্পর্ক আছে। এবার পাকিস্তানকে কেন করলো, যদি আপনারা খেয়াল করে দেখেন বা যদি আমাদের সবারই মনে থাকে তাহলে দেখবেন গত বছরের এন্ডের দিকে থেকে নিয়ে এই বছরের শুরুর দিক পর্যন্ত একটা ছোট্ট একটা কয়েকদিনের একটা মিসাইল অ্যাটাকের একটা যুদ্ধ টাইপের একটা জিনিস কিন্তু অলরেডি ঘটে গেছে আমাদের পাকিস্তান এবং ইরানের মধ্যে।
তাহলেও ইরান কেন পাকিস্তানকে ছাড় দিল? তার মেইন কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে ইরান চায়নি তার পূর্ব সীমান্তে আননেসেসারি আবার কোনো ডিস্টারবেন্স বা ঝামেলা আসুক, একটা সেইটা। সেকেন্ড থিং হচ্ছে একসঙ্গে এগেইন যেটা বললাম, সবাইকে সে চটাতে চায় না, যার ফলে সে কিন্তু পাকিস্তানকে ওপেন রেখেছে, মানে পাকিস্তানকে দুশ্মন দেশে পরিণত করেনি। থার্ড থিং হচ্ছে পাকিস্তান কিন্তু বেসিক্যালি আমেরিকার লবির, কাজেই আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে একে তো যুদ্ধ করছে, এবার তারপরে যদি ও পাকিস্তানকেও চটিয়ে দেয় তাহলে সেটা কিন্তু ওর জন্য হ্যান্ডেল করা একটু টাফ হয়ে যাবে। অ্যান্ড সেকেন্ড থিং, বাই এনি মিনস যদি কোনো রকম প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে কিন্তু অলরেডি যেটা পাকিস্তান করতে শুরু করেছে সেটা হচ্ছে একটা মিডিয়েটারের কাজ করছে, বা একটা মাঝখানের সংযোগকারী, বা একটা যেটা আমাদের মিস্টার জয়শঙ্কর যেটা বলেছেন দালাল কান্ট্রি, কাজে দালাল হিসেবে তার দালালির কাজ করেছে বা করছে। তো সেইটা একটা জিনিস যার ফলে ও পাকিস্তানকে কিন্তু ছাড় দিয়েছে। তো চায়না, রাশিয়া, ইরাক এবং পাকিস্তান, এইটা হলো মেইন রিজন, যাতে পাকিস্তানকেও একসঙ্গে না শত্রু বানানো হয়। এবারে বাকি রইল হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে যদি দেখেন তাহলে প্রথম, মানে ইন্ডিয়ার সঙ্গে কিন্তু দীর্ঘদিনে, মানে ইন্ডিয়ার ধরুন প্রায় 95% কিন্তু আমাদের অয়েলটাকে কিন্তু বিদেশ থেকে আমদানি করতে হয়। ইন্ডিয়া কিন্তু অয়েলের জন্য হেভিলি ডিপেন্ডেন্ট, এবং স্পেশালি স্ট্রেট অফ হরমুজ দিয়ে ইন্ডিয়ার টোটাল অয়েলের প্রায় 47 থেকে 50% আসে। এছাড়াও কিন্তু এলএনজি এবং এলপিজি, এটাও কিন্তু একটা বড় অংশ, মানে প্রায় অন্তত 80%-এর মতন একটা বিদেশ থেকে আমদানি হয়, যার একটা রাস্তা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। কাজেই স্ট্রেট অফ হরমুজ কিন্তু ইন্ডিয়ার জন্য ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, কারণ কি ইন্ডিয়ার প্রায় পুরো একটা বড় চাঙ্ক, মোর দ্যান 50% কিন্তু হরমুজ দিয়ে যাতায়াত করে। আচ্ছা, এইবারে এইটা হলো একটা রিজন। সেকেন্ড থিং হচ্ছে, আপনি যদি খেয়াল করে দেখেন, ইন্ডিয়া কিন্তু বেসিক্যালি কোনো পক্ষে নেই। ইন্ডিয়া কিন্তু তার নিজস্ব একটা ডিপ্লোমেসি রয়েছে, এবং নাও আমেরিকার দোস্ত না দুশ্মন। ইসরায়েলের দোস্তি আছে কিন্তু দুশ্মনীও নিয়ে, কিন্তু এই যুদ্ধে কিন্তু সরাসরি ইন্ডিয়া কোনোভাবেই আমেরিকার ফেভারেও নেই, ইসরায়েলের ফেভারেও নেই। ইরানকেও কিন্তু কখনো কোনো অংশে সে কিন্তু এমন কোনো কথা বলেনি যেটা ইরানকে কষ্ট দেবে বা দুঃখ দেবে, বা ইরানের কিন্তু কখনো এটা মনে হবে না যে এ বোধহয় আমেরিকা বা ইসরায়েলের সাপোর্টে যাচ্ছে। আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে ঠিক এই কিছুদিন আগেও দেখবেন আমাদের সাদার্ন কন্টিনেন্টে, আমাদের ভারত মহাসাগর ওই অঞ্চলটাতে, সাউদার্ন বেল্টে একটা ইন্ডিয়া, ইরান এবং আরো একটা কান্ট্রির একটা নেভির একটা যৌথ মহড়া হয়েছিল, যে মহড়ায় ইরান থেকে কিছু শিপ এসেছিল, এবং সেই সময় দাঁড়িয়ে যে একটা শিপকে আমেরিকা ডুবিয়ে দিয়েছিল, যে শিপটা কিন্তু বারবার করে ইন্ডিয়া বলেছিল যে এখন এই অবস্থাতে জার্নি করো না। হাউএভার আর একটা শিপ কিন্তু থেকে গিয়েছিল, যে শিপটা কিন্তু আমাদের চেন্নাই ওইখানেই থেকেছিল, সাউথে থেকে গিয়েছিল, এবং সেই শিপটাকে কিন্তু আর কোনোভাবে বেরোতে দেওয়া হয়নি। এবং তার মানে নেভির সমস্ত যতজন এমপ্লয়ি ছিলেন বা নেভির সৈন্য সামন্ত যারা ছিলেন তাদের কিন্তু ইন্ডিয়া কিন্তু সম্পূর্ণ তাদেরকে শেল্টার দিয়েছে, প্রোটেকশন দিয়েছে, সম্মান দিয়েছে, খাবার দিয়েছে, মেডিসিন দিয়েছে, সবকিছু দিয়ে চূড়ান্ত আতিথেয়তা করেছে, এবং তাদের সেফটি সিকিউরিটি ব্যাপারটাও কিন্তু এনশিওর করেছে। সেটা ইরান অবশ্যই ভোলেনি, এবং সেই জিনিসগুলো মনে রেখেছে। আবার অ্যাট দ্য সেম টাইম আপনি দেখবেন ইরানের চাবাহার পোর্টে কিন্তু ইন্ডিয়ার বহু হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে, এবং এখনো কিন্তু প্রত্যেক বছর কিন্তু ইন্ডিয়া একটা পয়সা দেয়, যে পয়সা দিয়ে সে কিন্তু চাবাহার পোর্টের তার যে কাজের যে প্রক্রিয়াটা সেটাকে চালু রেখেছিল। যাই হোক, এখন এই রিসেন্ট যুদ্ধের সময় এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়া হয়তো অফিসিয়ালি সরে এসেছিল, কিন্তু বকলমে কিন্তু প্রাইভেট, মানে ইরানের প্রাইভেট একটি সংস্থাকে দিয়ে চাবাহার পোর্ট কিন্তু চালানো হচ্ছে। চাবাহার পোর্ট থেকে কিন্তু ইন্ডিয়া কমপ্লিটলি বেরিয়ে আসেনি, এটা একটা ভুল প্রোপাগান্ডা ছড়িয়েছিল। আমি আবারও বলছি, চাবাহার থেকে কিন্তু ইন্ডিয়া বেরিয়ে আসেনি। ফর দ্য টাইম বিং চাবাহারে ইন্ডিয়া নিউট্রাল অবস্থায় রয়েছে। নিউট্রাল অবস্থায় থাকা মানে হচ্ছে এই মুহূর্তে আই এম নট ইন অপারেশন, আমি অপারেশনটা করছি না, বাট সেই দেশের যে কোম্পানি, ওন কোম্পানি, মানে নিজস্ব যে কোম্পানি আছে যেটা সেই দেশের লোকজন চালাচ্ছে, তাদের দিয়ে ইন অপারেশন চলছে। তার মানে ইন্ডিয়া কোথাও ডাইরেক্টলি নেই, বাট ইনডাইরেক্টলি ডেফিনেটলি সে কিন্তু চাবাহার পোর্টে আছে, এবং চাবাহার পোর্টের কিন্তু কাজকর্ম চলছে। এবং যখনই যুদ্ধ শেষ হয়ে যাক না কেন, যখনই আমাদের পাগলা ট্রাম্প সাহেবের কোনো না কোনো, আবার আইদার আজ নয় কাল কোনো একটা দিন তো তাকেও যেতে হবে, যে কেউই আসুক না কেন, ইন্ডিয়া কিন্তু চাবাহার পোর্টে ছিল, আছে এবং থাকবে। এছাড়াও কিন্তু ইন্ডিয়ার বহু মিলিয়ন ডলারে বা বিলিয়ন ডলারে বলবো, তার কিন্তু ইরানে ইনভেস্টমেন্ট আছে, এবং ইরানের সঙ্গে সম্পর্ক কিন্তু কোনোভাবেই আজকের হঠাৎ করে গজিয়ে ওঠা সম্পর্ক নয়। আমরা যদি ইতিহাস দেখি তাহলে পারস্য, আমরা ইরানকে যেহেতু পারস্য বলা হয়, কাজে সেই হিসাবে পারস্যর সঙ্গে কিন্তু ইন্ডিয়ার একটা বহু হাজার বছরের পুরনো রিলেশন, এবং যেটা কিন্তু একটা আত্মিক সম্পর্ক আছে। কাজে সেই সম্পর্ক না কোনোদিন ইন্ডিয়া ডিনাই করেছে, না কোনোদিন
ইরান ডিনাই করেছে, এবং সেটা ওয়ান অফ দ্য রিজনস যার ফলে কিন্তু ইরান সেটাও ভোলেনি, আবার ইন্ডিয়াও এমন কিছু করেনি যেটাতে ইরানের মনে হয়েছে বা মনে হতে পারে কোনোভাবে যে ইন্ডিয়া আমেরিকা বা ইসরায়েলের ফেভারে রয়েছে এবং আমার এগেনস্টে রয়েছে, সেটা একটা রিজন। এছাড়াও মিস্টার মোদি, আমাদের প্রাইম মিনিস্টার মিস্টার মোদি এবং হ্যাটস অফ টু জয়শঙ্কর, যারা রেগুলার বেসিসে কন্ট্যাক্ট রেখে, এবং আপনি দেখবেন যে ইরানের প্রধানমন্ত্রীর সঙ্গে গত 10 থেকে 12 দিনের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী দুবার কথা বলেছেন ফোনে, এবং উনি কিন্তু একটা জিনিস ক্লিয়ার করে দিয়েছেন যে স্ট্রেট অফ হরমুজ বন্ধ করুন বা যা খুশি করুন, কোনো অবস্থাতে নর্মাল কোনো জাহাজকে অ্যাটাক করবেন না, বা কোনো অবস্থাতে এমন কোনো কাজ করবেন না যেটাতে আমি বা আমার দেশ বা আমার দেশের কোনো রকম, আমার দেশের জন্য সেটা নেগেটিভ কোনো ইম্প্যাক্ট পড়ে, সেটা জাহাজ সম্বন্ধীয় হতে পারে, নাবিক সম্বন্ধীয় হতে পারে, আমার প্রোডাক্ট সম্বন্ধীয় হতে পারে, আমার যে কোনো জিনিসে এমন কিছু করবেন না যেটাতে আমার মনে হতে পারে যে আমার আপনার সম্পর্ক খারাপ হবে বা আমার দেশের জায়গাটা নষ্ট হবে। আমার দেশটা সব থেকে আগে, তারপরে বাকি কিছু। কাজেই সেটা ইরানও যেরকম দেখে বা দেখছে বা দেখবে বা দেখাটাই স্বাভাবিক, সিমিলারলি ইন্ডিয়াও সেটা দেখছে বা দেখবে বা সেটা দেখাটাই স্বাভাবিক। এনিওয়েজ, এছাড়াও মিস্টার জয়শঙ্করের সঙ্গে কিন্তু রেগুলার ইরানের বিদেশমন্ত্রীর যোগাযোগ আছে, এবং যার ফলে কিন্তু এটা নিয়ে অলরেডি কথাবার্তা চলছিল। এবং আরও একটা ইনফরমেশন যেটা অনেক জায়গাতে নিয়ে আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে ইরানের থেকে তো অলরেডি ইন্ডিয়া তেল নেওয়া শুরু করেছে, কিন্তু কথাটা সেইটা নয়। কথাটা হচ্ছে ইরানের থেকে যে এই তেলটা নেওয়া হচ্ছে, এই তেলের যে পেমেন্ট হবে, সেই পেমেন্টের ইরান অলরেডি বলেছে যে ওর যেহেতু ফিনান্সিয়াল কিছু ক্রাইসিস আছে, যার ফলে ও দেন অ্যান্ড দেয়ার পেমেন্টটা চায়, যাতে ও ইন্ডিয়াকে একটা অপশন দিয়েছে যে অয়েলটা যে মুহূর্তে আমাদের দেশে এসে আনলোডিং হয়ে গেল, আবারও বলছি আমাদের দেশে পৌঁছানোর পর যে মুহূর্তে আনলোডিং হয়ে গেল, তার 7 ডেজের মধ্যে ইরান বলেছে যাতে ইন্ডিয়া পেমেন্টটা কমপ্লিট করে দেয়। মানে একটা শিপ এসে ধরুন পোর্টে দাঁড়ালো এবং দাঁড়িয়ে সে তার অয়েলটাকে বা যা আছে এলএনজি এলপিজি যেটাই হোক না কেন সেটাকে আনলোড করলো, আনলোড করার পরে 7 ডেজের মধ্যে যাতে ইন্ডিয়া ওর পেমেন্টটাকে কমপ্লিট করে দেয়। সেটা নিয়ে ইন্ডিয়ার সঙ্গে অলরেডি একটা নেগোসিয়েশন চলছে, যেটা ইন্ডিয়া একটা রিকোয়েস্ট করেছে এবং অনেকাংশে এটা মেনে নেওয়া হয়েছে। কমপ্লিটলি এটা এখনো আন্ডার নেগোসিয়েশন রয়েছে। সেটা হচ্ছে ইন্ডিয়া আগে ডলারে পেমেন্ট করছিল, এখন দেখবেন ব্রিক্স কান্ট্রিগুলো ম্যাক্সিমাম চাইছে তাদের লোকাল কারেন্সিতে টোটাল ডিলিংগুলো করতে, সেটা অয়েল হোক বা যে কোনো ধরনের ট্রেডিং হোক না কেন, সব ট্রেডিংয়ে প্রত্যেকটা দেশ চাইছে যাতে তাদের নিজস্ব কারেন্সিতে কনভার্ট করতে পারে, তাতে ইন্ডিয়ার জন্য সুবিধা, সেই দেশটার জন্য সুবিধা। তো সিমিলারলি এইখানে ইন্ডিয়া একটা রিকোয়েস্ট করেছে যে 90% আমি আমার দেশের কারেন্সিতে মানে ইন্ডিয়ান রুপিতে পেমেন্ট করবো, আর 10% আমি ডলারে পেমেন্ট করবো। হাওয়েভার সেটা এখনো ফাইনালাইজেশনে আসেনি, সেটা নেগোসিয়েশন করে কোনো একটা জায়গায় আসবে, এটা বোঝা যাচ্ছে। এবং এটা তো ইন্ডিয়ার বেনিফিট, আগে যেটা পুরোটাই এক্সচেকার থেকে ডলার বেরিয়ে যেত সেটা এখন হবে না। এখন যেটা হবে সেটা হচ্ছে একটা প্রভূত অংশ, হতে পারে 70%, হতে পারে 75%, হতে পারে 80%, যে কোনো একটা পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজের পেমেন্টটা হবে ইন্ডিয়ান রুপিতে, আর বাদ বাকি অবশিষ্টাংশ যেটা হবে সেটা হবে ডলারে। যেটাই হোক না কেন সেটা ইন্ডিয়ার জন্য ফেভারেবল। এবং তার সাথে সাথে যেটা হবে, আরও একটা রিকোয়েস্ট করা হয়েছে, বা সেটা ইরান রাদার করেছে, যে যেহেতু পেমেন্টটা ইরানের আরও অন্যান্য সমস্যা চলছে, তার মধ্যে ফুড, স্পেশালি গ্রেইনস মানে শস্যজাত খাবার দাবার মানে খাদ্যদ্রব্য, কৃষিজ পণ্য এবং তার সঙ্গে মেডিসিন, এইটা যেন এর বদলে মানে যতটা তেল আসছে যে অ্যামাউন্টে, তার বদলে একটা সাবস্ট্যান্সিয়ালি গুড অ্যামাউন্ট অফ প্রোডাক্ট যাতে যায়, মানে সেটা কৃষিজ পণ্য, সেটা মেডিসিন, সেটা আনুষঙ্গিক যে সময় যে রিকোয়ারমেন্ট হবে, এবং সেটা ইন্ডিয়ার কাছে যে জিনিসগুলো আছে সেইটা যাতে ইন্ডিয়া সেই জিনিস দিয়ে সেই প্রকিউরমেন্ট বা পেমেন্টটা করতে পারে, সেটা অলরেডি রিকোয়েস্টে রাখা হয়েছে। দেখা যাক সেটা কিরমভাবে চলে। তো এইটা একটা বড় খবর হলো। তো যার ফলে এই অনেকগুলো রিজন আছে যার ফলে ইরান কিন্তু এইটা জানে, এবং ইরান কিন্তু এইটা জানে যে যদি কোনো সময় কোনোভাবে দরকার পড়ে, তাহলে সেই দরকারে কিন্তু আগামী দিনে ইন্ডিয়া কিন্তু দরকার হলে তার ভেটো পাওয়ার দিয়ে, বা ইন্ডিয়ার তো একটা ভেটেজ আছে যে কোনো দেশের জন্য, সেটা আমেরিকাই হোক, ইসরায়েল হোক, যে কোনো দেশের কাছে ইন্ডিয়ার একটা সে আছে, সেই সে দিয়ে যদি কোনো প্রয়োজন কখনো কোনো দিন আসে, তাহলে ইন্ডিয়ার সেই পাওয়ারটা বা অথরিটি বা সেই সেটা দিয়ে তারা তাদের মতন করে অনেক কিছু নেগোশিয়েট করতে পারবে, বা অনেক তাদের ফেভারেবল যে জিনিসটা সেইটা করে নিতে পারবে। ফলে সেইটা একটা বড় জিনিস। এবং আপনারা যদি খেয়াল করে দেখেন, তাহলে ডোনাল্ড ট্রাম্পের ফার্স্ট যে 10 ইয়ারের যে শাসন ব্যবস্থাটা যেটা ছিল 2017 থেকে 2021 পর্যন্ত, তাইতে এসে তার আগে পর্যন্ত ইন্ডিয়া কিন্তু রেগুলার বায়ার ছিল ইরানের থেকে, এবং একটা সাবস্ট্যান্সিয়ালি গুড অ্যামাউন্ট অফ অয়েল কিন্তু ইন্ডিয়া ইরানের থেকে পারচেস করতো। তো যাই হোক, তারপরে ডোনাল্ড ট্রাম্পের আসার ফলে ওই সময় দাঁড়িয়ে 2019-এ ডোনাল্ড ট্রাম্প রেস্ট্রিকশনস চালু করেন, এবং ইরানের উপর রেস্ট্রিকশনস চালু হওয়ার ফলে
ইন্ডিয়া প্রায় ধীরে ধীরে করে প্রায় পুরো অয়েল কেনাটাই প্রায় বন্ধ হয়ে যায়। হাওয়েভার নতুন করে আবার চালু হয়েছে এবং এটা একটা যথেষ্ট বড় অ্যামাউন্টের অলরেডি পারচেজ হচ্ছে রিলায়েন্স ফ্যাক্টরিজ থেকে, মানে তেলটা এসে এতে নামবে, মানে গুজরাটে নামবে এবং সেখান থেকে রিলায়েন্সের রিফাইনারি থেকে রিফাইন্ড হবে। হাওয়েভার সেটাতে আরও একটা ভালো জিনিস আছে, সেটাতে ইন্ডিয়ার যেহেতু পৃথিবীর অন্যতম বৃহৎ তৈল শোধনাগারগুলো ইন্ডিয়াতে রয়েছে এবং ইন্ডিয়া যেহেতু ওয়ান অফ দ্য বিগ রিফাইনারিজ কান্ট্রি, যার ফলে ইন্ডিয়া থেকে কিন্তু এই অয়েলগুলো রিফাইন্ড হয়ে আবার সারা বিশ্বে ছড়িয়ে যাবে। ফলে সারা বিশ্ব কিন্তু তেলের যে ক্রাইসিস সেখান থেকে খানিকটা হলেও মুক্তি পাবে, এইটুকু অন্তত বলা যেতে পারে। তো এইটাও আর একটা রিজন কাজ করে, যে ক্ষেত্রে ঘুর পথে একটা ব্যবস্থা হচ্ছে, যাতে ইন্ডিয়া শুধু নয় বাকি অন্যান্য। এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, বাংলাদেশের বেশ কিছু ডিজিটাল মাধ্যমে একটা নিউজ বেরিয়েছে যে বাংলাদেশকেও ছাড় দেওয়া হয়েছে এবং বাংলাদেশের জাহাজও যাতায়াত করবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে এইটা কিন্তু সম্পূর্ণ ভুল তথ্য দেওয়া হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এমন কোনো স্পেসিফিক রিটেন কোনো ইনফরমেশন নেই যেখানে বাংলাদেশকেও ছাড় দেওয়া হয়েছে এবং বাংলাদেশের শিপও যাতায়াত করবে। এবং কোয়াইট অবভিয়াস, আজকে যদি ইন্ডিয়ার কাছে আসে তাহলে ইন্ডিয়া যেহেতু এর আগেও ইন্ডিয়ার সঙ্গে অলরেডি একটা এগ্রিমেন্ট আছে 50,000 মেট্রিক টন করে যাতে পার মান্থে তেল দেওয়া হয়, এবং সেটা শেখ হাসিনা ম্যাডামের সময়ই এটা করা হয়েছিল। এবং মৈত্রী পাইপলাইন, যেটা ইন্ডিয়া বাংলাদেশ মৈত্রী পাইপলাইন যেটা আছে, সেইটা আসাম থেকে কি বলে এ পর্যন্ত বাংলাদেশ পর্যন্ত যে পাইপলাইনটা টানা আছে সেইখান দিয়েই যাওয়ার কথা আছে। কাজেই ইন্ডিয়া পেলে বাংলাদেশের কাছেও অবশ্যই যাবে, সে বিষয়ে অ্যাজ সাচ কোনো মানে কারোরই কোনো দ্বিমত নেই। তো যার ইন্ডিয়ার এই যে মানে আজকের দিনের যে পজিশন যেটা দাঁড়িয়ে, সেক্ষেত্রে কিন্তু সত্যি এটা ক্রেডিট টু আওয়ার প্রেজেন্ট গভর্নমেন্ট, যে তারা কিন্তু মাথা ঠান্ডা রেখে কোথাও কোনো বিবৃতি না দিয়ে চুপচাপ নিজেদের কাজ করেছে এবং কাজ করে আলটিমেটলি ফাইনালি কিন্তু তারা কিন্তু ইরানকে কনভিন্স করেছে যে ভাই আমার দেশে যদি তেলের অভাব দেখা যায় তাহলে কিন্তু আমার এখানেও যেন মুদ্রাস্ফীতি বাড়বে। কারণ কি, কম বেশি $119 করে পার ব্যারেল ডলার হিসেবে চলছে, মানে $119 থেকে $120 পার ব্যারেল এই হিসেবে এই মুহূর্তে দাঁড়িয়ে চলছে। এবং যদি আপনি তাতেও তেল পাবেন না, স্পট মার্কেট থেকে যদি আপনাকে কিনতে হয় তাহলে কম বেশি $8 থেকে $10 করে প্রিমিয়ামে এই তেলটাকে নিতে হচ্ছে। এবং এই যদি ক্রাইসিস চলে, এবং মিস্টার ট্রাম্প যেটা বলেছিলেন যে আপাতত 5 দিনের যুদ্ধবিরতি, যাতে কিন্তু ইরান কিন্তু সেটা মানেনি, ইরান কিন্তু কমপ্লিটলি সেটাকে ডিনাই করে দিয়ে ইরান কিন্তু এটাও বলেছে যে আমি কিন্তু এরকম কোনো আমার কাছে ইনস্ট্রাকশন নেই এবং আমি কিন্তু যুদ্ধ চালিয়ে যাব। যাই হোক না কেন, সেটা যুদ্ধ চালাক বা যাই করুক, তাইতে কিন্তু আগামী দিনে কিন্তু তেলের ক্রাইসিস যদি এটা কন্টিনিউ হয় এবং স্ট্রেট অফ হরমুজ যদি বন্ধ থাকে, তাহলে কিন্তু তেলের ক্রাইসিস বাড়বে এবং এটা সারা বিশ্বের জন্য ভীষণ অ্যালার্মিং একটা কন্ডিশনে যাবে। এবং আলটিমেটলি ফুয়েল বা এই জ্বালানি যদি বাড়ে, তাহলে জেনে রাখুন মাথার চুল থেকে পায়ের নখ যা কিছু আমরা ইউজ করি সবটারই দাম বাড়বে, এবং যে দামটা কিন্তু অনেকটা বেড়ে যাবে যদি এই যুদ্ধ যদি কন্টিনিউ হয়। এবং আলটিমেটলি যদি ইন্ডিয়ার ফেভারে এই ডিসিশনটা না আসতো, ইরান যেটা দিয়েছে যে ভাই স্ট্রেট অফ হরমুজ তুমি ইউজ করো, কোনো অসুবিধা নেই, এবং সেটা যদি খেয়াল করেন ইন্ডিয়া কিন্তু একটা প্রচন্ড প্রেশার রেখেছিল। তার কারণ হচ্ছে ইন্ডিয়ার টোটাল 6টা শিপকে পাঠিয়ে দেওয়া হয়েছিল স্ট্রেট অফ হরমুজে, যারা ঠিক স্ট্রেট অফ হরমুজের বাইরে আমাদের ওমান ওশানে ছিল, এবং তারা কিন্তু ঠিক একদম বর্ডারে দাঁড়িয়েছিল। যে মুহূর্তে একটা করে শিপ বেরিয়েছে ইন্ডিয়ার তৈলবাহী জাহাজগুলো সেগুলোকে সব কিছু কিন্তু প্রোটেকশন দিয়ে এবং সেফটি সিকিউরিটি দিয়ে তারা কিন্তু নিয়ে এসছে। এটা কিন্তু ইন্ডিয়ান নেভি কিন্তু আগামী দিনেও করছে বা করবে। অলরেডি কিন্তু ওমান সিতে কিন্তু ইন্ডিয়ান আর্মির প্রায় গোটা 10-12 শিপ কিন্তু ওখানে ডিপ্লয় করা আছে। সেটা শুধু ইন্ডিয়ার জন্য বলে না, টোটাল ওভারঅল সেফটি সিকিউরিটির জন্যই করা আছে। সেটা কিন্তু ইরানও খুব ভালো করে জানে, ইউএসএও খুব ভালো করে জানে এবং ইসরায়েলও খুব ভালো করে জানে। এবং এতে আরেকটা জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান শিপকে, মানে আমি বলছি অয়েল ট্যাঙ্কারগুলো যেহেতু স্ট্রেট অফ হরমুজ দিয়ে যাতায়াত করছে, ফলে হঠাৎ করে কিন্তু আমেরিকা চাইলে বা ইসরায়েল চাইলেও কিন্তু মিসাইল অ্যাটাক করার আগে বেশ কয়েকবার তাদেরকে ভাবতে হবে। এই কারণে বিং আ নিউট্রাল কান্ট্রি, ইন্ডিয়ার জাহাজ এবং ইন্ডিয়ার কিন্তু শিপও ওখানে মজুদ রয়েছে। আমি বলছি মানে নেভিরও এক্সিস্টেন্স ওখানে রয়েছে। কাজে হঠাৎ করে কিন্তু এই কাজটা করার আগেও কিন্তু আমেরিকাই হোক বা ইসরায়েল হোক, তাদেরকে কিন্তু 2বার বা 10বার হয়তো ভাবা উচিত, বা ভাবাটা মানে নর্মাল বলে আমি মনে করি। এটাও কিন্তু ইরানের একটা ভেবে দেখার বিষয় ছিল বলে আমার পার্সোনালি মনে হয়, যে কারণে ইন্ডিয়াকে কিন্তু ইরান একটা ফেভার দিয়েছে। হাওয়েভার এখনো পর্যন্ত তো এই জিনিসটা রয়েছে, এবার দেখা যাক পরবর্তীকালে কি হবে না হবে। এবার যদি এই জিনিসটা কন্টিনিউ করে, তাহলে কিন্তু আগামী দিনে আমি অবাক হব না যে ইলেকশনের জন্য এখন হয়তো দাম বাড়াচ্ছে না সরকার থেকে, মানে আমাদের দেশের তেলের দাম বাড়ছে না, কিন্তু এটা এই 5টা স্টেটের যে ইলেকশনটা ওভার হয়ে যাবে, তাহলে কিন্তু তারপরে কিন্তু পার লিটারে
আমিও অবাক হব না যদি বেশ সাবস্ট্যান্সিয়ালি কিছু বড় টাকা যদি বেড়ে যায়। সেটা হয়তো 5-7 টাকাও কিন্তু ধীরে ধীরে, বা 10 টাকা 12 টাকা পর্যন্ত, হয়তো এক ক্ষেপে বাড়বে না, কিন্তু 2-3টে ক্ষেপে কিন্তু বাড়িয়ে সরকারকে কিন্তু এই সময় দাঁড়িয়ে যে তেলের যে দাম বেড়েছে তার বাবদ যে কিনতে যে টাকা এক্সট্রা লেগেছে সেটা কিন্তু পরবর্তীকালে সরকার কিন্তু পুষিয়ে নিতে পারে এবং নেওয়ার প্রভূত চান্স আছে। দে আর জাস্ট ওয়েটিং টু গেট দ্য ইলেকশন ওভার। একবার ইলেকশনটা ওভার হয়ে গেলে তারপরে হয়তো এইটার দাম বাড়লেও বাড়তে পারে। এবং যদি স্ট্রেট অফ হরমুজ বন্ধ থাকে তাহলে কিন্তু আমি অবাক হব না যে তেলটা $120 পার ব্যারেল রয়েছে সেটা কিন্তু $150 বা আগামী দিনে এর বাইরেও চলে যাওয়ার প্রচুর চান্স আছে। যাই হোক, আপাতত কিন্তু সিচুয়েশন ইন্ডিয়ার জন্য ফেভারেবল। সেটা হ্যাটস অফ টু আওয়ার প্রেজেন্ট গভর্নমেন্ট, যারা খুব সুন্দর করে হ্যান্ডেল করেছে ঠান্ডা মাথায়। তাদেরকে অনেকে অনেক রকম কথা বলেছে, অনেকে অনেক কিছু কারণ দর্শাতে বলেছে, এবং সেক্ষেত্রে কিন্তু ওই পাকিস্তানকে একটু বেনিফিশিয়াল কান্ট্রি হিসেবে দেখেছে যে আমেরিকা এবং ইসরায়েলের এই যুদ্ধের, মানে ইরানের সঙ্গে যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান উঠে এসেছে। এবং সেখানে কিন্তু আমাদের বিদেশমন্ত্রী খুব সুন্দরভাবে ওনার, মানে আমি পার্সোনালি বলছি, আমি জানি না কি কথাটা আমার সঙ্গে এগ্রি করবেন, আমি ওনাকে একটা ফ্যান্টাস্টিক ওরেটার বলে মানি। অসম্ভব ঠান্ডা মাথায় স্মাইলিং ফেসে, কখনো ওনাকে রাগ করতে দেখবেন না, কখনো অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে দেখবেন না, এবং সব সময় একটা জেস্টার, একটা ডেকোরাম মেনটেন করে ওনার যে টাইপের রিপ্লাই ওটা উনি দেন আমার তো অদ্ভুত ভালো লাগে। অ্যান্ড হি ইজ আ ফ্যান্টাস্টিক ওরেটার, দারুণ, মানে ওনার মানে মনে হয় যেন মা সরস্বতী বোধহয় ওনার ঠোঁটের ডগায় বা মুখের উপরে বসে আছেন, এত সুন্দর একটা বেফিটিং রিপ্লাই দেন উনি। এটা আমার সত্যি খুব ভালো লাগে এবং অনুকরণ করার মতন। আমার এই জন্য পার্সোনাল ওনাকে রেসপেক্ট আমি করি, বিকজ অসম্ভব ঠান্ডা মাথার মানুষ, কখনো বডি ল্যাঙ্গুয়েজ বা বিহেভিয়ার করেন না, কখনো দেখবেন না কোনো অবস্থাতে ওনার বডি ল্যাঙ্গুয়েজে ঔদ্ধত্য দেখান। অসম্ভব ঠান্ডা মাথার লোক এবং অ্যাপলিটিক্যাল বলেই আমি মনে করি। তো আমার ওনাকে পার্সোনালি খুব ভালো লাগে। তো যাই হোক, ডেফিনেটলি আজকের দিনে প্রেজেন্ট গভর্নমেন্টের ক্রেডিট রয়েছে, এবং অ্যাট দ্য সেম টাইম তারা সুন্দর রিলেশনশিপ মেনটেন করে এত সুন্দরভাবে জিনিসটাকে মেনটেন করে নিয়ে এসছে। এবং অ্যাট দ্য সেম টাইম এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে সমস্ত দেশবাসীর জন্য, মানে আমাদের ইন্ডিয়ার, ভারতবর্ষের সমস্ত নাগরিকের জন্য এটা একটা গ্রেট রিলিফ যে আজকের দিনে দাঁড়িয়ে স্ট্রেট অফ হরমুজ আমাদের জন্য অন্তত খুলে গেছে। এবং ইন্ডিয়ার জন্য যখন খুলেছে, মানে যেহেতু ইন্ডিয়াতে প্রচুর রিফাইনারিজ আছে এবং ইন্ডিয়া হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেবল এবং অ্যাডভান্সড অয়েল রিফাইনারিজ কান্ট্রিজের মধ্যে পড়ে, কাজে আমাদের থেকে অয়েল রিফাইন হয়ে সারা বিশ্বে ডেফিনেটলি ছড়িয়ে পড়বে। হ্যাঁ, ইট উইল টেক সাম টাইম, কারণ কি অয়েলটা আজকে এসছে, এবার রিফাইন হবে, করে তারপরে সারা বিশ্বে যাবে, এটার জন্য খানিকটা সময় লাগবে। বাট ইন্ডিয়ার ইকোনমির জন্য এটা অসম্ভব একটা ভালো নিউজ। আপনাদের ওভারঅল কার কেমন ওপিনিয়ন আমাকে একটু জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রাখলাম। আর যদি কারোর কোনো ওপিনিয়ন থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।